একটি প্রাচীন দুর্গ, ঘন সবুজ পাহাড়ের পাদদেশে অবস্থিত ৪৫০ বছরের পুরনো এই দুর্গ। এই দুর্গের কোনো ছাদ নেই, এখানে নেই কোনো মানুষের বাস। দুর্গের দেয়ালে জমে রয়েছে বহু বছরের পুরনো মাটি এবং দেয়ালের নানা জায়গায় অসংখ্য ফাটল, আর সেই ফাটলের ভেতর থেকে বেরিয়ে আছে বিশাল বিশাল গাছ। দিনের আলোয় তুমি যদি এসব দেখো তাহলে তোমার মনে হবে তুমি হয়তো হরপ্পা বা মহেঞ্জোদড়োর মতো অনুকরণীয় কোনো এক জায়গায় এসে পৌঁছেছ। সেখানে মানুষ পিকনিক করছে, আড্ডা দিচ্ছে, আনন্দ করছে। দুর্গের প্রাচীন ইতিহাস জানার ব্যাপারে আগ্রহীরা গাইডের সঙ্গে কথা বলছে। অর্থাৎ সেখানে সব কিছুই খুবই স্বাভাবিক, কিন্তু সন্ধ্যা নামলেই বদলে যায় দুর্গের চিত্র। সন্ধ্যা হতেই স্থানীয় গ্রাম গোলাকাবাসের প্রত্যেকটি দরজা বন্ধ হয়ে যায়, জনশূন্য হয়ে পড়ে পুরো এলাকা। স্থানীয় গ্রামবাসীরা বলেন যে রাত হলেই এই দুর্গের ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত সব শব্দ, কখনো গোঙানির শব্দ, কখনো হালকা পায়ের শব্দ, কখনো নুপুরের ঝনঝনানি, নারীর আর্ত চিৎকার এবং একই সঙ্গে নাকে আসে পোড়া বারুদের গন্ধ। ধ্বংসপ্রাপ্ত এই দুর্গ যেন পরিণত হয় অলৌকিক জীবন্ত দুর্গে। এটি এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্গ, যার নাম ভানগড়। নমস্কার, আমার চ্যানেল রাসেল ইন্ডিয়া লাইফে আপনাদের স্বাগত। আজ আপনাদের আমি যে রহস্যময় গল্পটা শোনাতে যাচ্ছি তা হলো এশিয়ার সবচেয়ে ভৌতিক দুর্গের অন্ধকার রহস্য। গল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই উপভোগ করতে পারেন। তাহলে চলুন আজকের এই রহস্যময় গল্পের ভেতরে ঢোকা যাক। আজকের গল্পের কেন্দ্রবিন্দু হলো ভানগড়। যারা অতি প্রাকৃত অলৌকিকতায় বিশ্বাস করেন তারা বলেন যে ভানগড় হলো ভারত ও এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক স্থান। এটি ভারতের অন্যতম ভুতুড়ে ও অভিশপ্ত স্থান হিসেবে পরিচিত। স্থানীয়দের মুখে শোনা যায় রাতে একবার ভানগড় দুর্গে প্রবেশ করলে আর কখনো ফিরে আসা যায় না। প্রতিদিনই এখানে মিথ, রহস্য এবং মানুষ ও ভিনগ্রহীদের বিভিন্ন ঘটনা একত্রিত হয়। তারা বলেন এই জায়গার সাথে জড়িয়ে আছে এক শক্তিশালী তান্ত্রিকের জাদুকরী অভিশাপ, এবং সেই অভিশাপ দুর্গ ছাড়াও ভানগড়ের আশেপাশের গ্রামগুলি পর্যন্ত বিস্তৃত। বেশিরভাগ মানুষই এই স্থানকে ভয় পায়। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ এই স্থানকে ঘিরে একটি নোটিশ জারি করেছে। তাতে বলা হয়েছে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এই জায়গায় প্রবেশ নিষিদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, এই তান্ত্রিকের অভিশাপই কি ভানগড় রহস্যের একমাত্র কারণ? রাতে ভানগড়ে প্রবেশ নিষিদ্ধ কেন? আর কেনই বা এই দুর্গের কাছে এলে আপনার মোবাইল এবং যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়? তবে কি এখানে কোনো ভূত আছে, কোনো অশরীরী শক্তি, নাকি এমন কোনো অসাধু ব্যক্তির ব্যবসা আছে যা বছরের পর বছর ধরে মানুষদের ধোঁকা দিচ্ছে? ভানগড়ের আসল সত্যটা কি? আসুন আজকের ভিডিওতে সেটাই খোঁজার চেষ্টা করি। ভানগড়, যা বর্তমানে রাজস্থান এবং রাজপুতানার সবচেয়ে সুন্দর স্থানে অবস্থিত। একসময় কচ্ছুয়া রাজবংশের গৌরব ছিল এই দুর্গ। রাজস্থানের আলোয়ার জেলা সরিস্কা জাতীয় উদ্যান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রাজকীয় আরাবল্লী পর্বতমালার মাঝখানে সবুজ সমভূমিতে 158 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই দুর্গ। সামরিক নিরাপত্তা এবং স্থানীয় স্থাপত্যের দৃষ্টিকোণ থেকে মধ্যযুগের এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই স্থান থেকে আরাবল্লী পর্বতমালার একটি বিশাল এলাকা দেখা যায়। সম্রাট আকবরের নবরত্নের অন্যতম ছিলেন মান সিংহ। 1573 সালে অম্বরের এই মুঘল সেনাপতি তাঁর ছোট ভাই মাধো সিংয়ের জন্য এই দুর্গটি তৈরি করেছিলেন। মাধো সিং মুঘল সেনাপতি হিসেবে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যখন মান সিং এই দুর্গ তৈরি করতে ব্যস্ত ছিলেন তখন তাঁর ভাই এই মাধো সিং যুদ্ধক্ষেত্রের দায়িত্ব গ্রহণ করেন। কেবল তিনি একা ছিলেন না,
তার পুত্র এবং তার নাতিও মুঘল সেনা হিসেবে যুদ্ধ করতে গিয়েছিলেন এবং যুদ্ধক্ষেত্রেই মারা গিয়েছিলেন। মুঘল সেনাপতি মান সিং যখন রণকৌশল তৈরি করতেন, তখন মাধো সিং যুদ্ধের ময়দানে নেমে সেনাবাহিনীকে নির্দেশ দিতেন। 1572 সালে গুজরাটের মোহাম্মদ হোসেন মির্জার সঙ্গে সারনালের যুদ্ধ বা 1600 সালে উদয়পুরের রানা অমর সিংহের সঙ্গে যুদ্ধ, এই সমস্ত যুদ্ধেই মাধো সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে তার সবচাইতে বড় অবদান ছিল মহারানা প্রতাপের সঙ্গে হলদিঘাটের যুদ্ধ। 1576 সালে মেবাড়ের রাজপুত রাজা মহারানা প্রতাপের সঙ্গে মুঘল সম্রাট আকবরের এই হলদিঘাটের যুদ্ধে সেনাপতি মাধো সিংহের হাতে পরাজিত হয়েছিলেন মহারানা প্রতাপ। এই মাধো সিংহের জন্যই আরাবল্লী পাহাড়ের পাদদেশে 1573 সালে মান সিং এই বিশেষ দুর্গ তৈরি করেছিলেন, যা ভানগড়ের দুর্গ নামে পরিচিত। মাধো সিংহের পর তার পুত্র ছত্র সিং এবং তার নাতি আজব সিং এই দুর্গের শাসনকর্তা ছিলেন। 1576 থেকে 1720 সালের মধ্যে এই দুর্গে বাস করত 9000-এরও বেশি পরিবার। সেই সময় রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিল এই দুর্গটি। কিন্তু কেন এই দুর্গটিকে ভানগড় বলা হয়? জানা যায়, এই দুর্গের শাসনভার পাবার পর মাধো সিং এই দুর্গের নাম পরিবর্তন করে তাঁর পিতা রাজা ভগবন্ত দাসের নামে এই দুর্গের নামকরণ করেন। তখন এই দুর্গের নাম হয় ভগবানগড় এবং সেটি অপভ্রংশের ফলে হয়ে যায় ভানগড়। ভানগড়ের এই দুর্গে রয়েছে রাজপুত এবং মুঘল স্থাপত্যের মিশ্রণ। এই দুর্গে মোট 5টি গেট দিয়ে প্রবেশ করা যায়। স্থানীয় বাসিন্দারা এই 5টি গেটের মধ্যে প্রথম গেটটির নাম দিয়েছেন ভূত বাংলো। তবে এই প্রথম গেটটি হনুমান গেট নামেও পরিচিত। এছাড়াও আরও 4টি গেট রয়েছে: লাহোরি গেট, আজমেরি গেট, ফুলওয়ারি গেট এবং দিল্লি গেট। হনুমান গেট দিয়ে দুর্গে প্রবেশ করলেই দেখা যায় একটি সমৃদ্ধশালী শহরের দৃশ্য। প্রথমেই দেখতে পাওয়া যাবে জহুরি বাজারের ধ্বংসাবশেষ। একসময় এই জহুরি বাজারটি ছিল ভানগড় শহরের সবচেয়ে জনবহুল ব্যবসা কেন্দ্র। এখানে ছিল সব ধরনের শস্য, মশলা, কাপড় ইত্যাদির দোকান। বাজারের পাশেই ছিল নর্তকীদের বাড়ি এবং পুরোহিতদের প্রাসাদ। আর এই শহরের শেষ প্রান্তে ছিল ভানগড়ের প্রধান দুর্গ। যদিও এই দুর্গটি ছিল 7 মহলা, কিন্তু বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তার কারণে মাত্র 4টি মহল খোলা রয়েছে। ভানগড়ের এই দুর্গের ভেতর বেশ কয়েকটি মন্দির রয়েছে। তার মধ্যে বিখ্যাত মন্দিরগুলি হল হনুমান মন্দির, সোমেশ্বর মন্দির, কেশব রায় মন্দির, মঙ্গলা দেবী মন্দির, গণেশ মন্দির এবং নবীন মন্দির। তবে বেশিরভাগ মন্দিরেই কোনো মূর্তি নেই। শুধু সোমেশ্বর মন্দিরে রয়েছে প্রাচীন মূর্তি। মন্দিরগুলি পাথর এবং মার্বেল দিয়ে তৈরি এবং এই মন্দিরগুলির গায়ে রয়েছে উত্তর ভারতের নাগরা শিল্পকর্ম। সোমেশ্বর মন্দিরের প্রবেশপথে রয়েছে একটি শিবলিঙ্গ এবং মন্দিরের পাশেই রয়েছে একটি জলের কূপ। স্থানীয়রা বলেন যে এই কূপটি সাধারণ কোনো পানীয় জলের কূপ নয়, এটি চোখের জলের কূপ। দুর্গটি যখন সরকারের নিয়ন্ত্রণে ছিল, তখন এই স্থানের এবং দুর্গের অপরাধীদের ধরে এনে তাদের কূপের দিকে পিঠ ফিরিয়ে কূপের মধ্যে ফেলে দেওয়া হতো এবং কূপের মুখ বন্ধ করে দেওয়া হতো। স্থানীয়রা একথাও বলেন যে এই কূপের মাধ্যমে অনেক সাধারণ মানুষকেও নির্বিচারে হত্যা করেছে শাসকেরা। তাই স্থানীয়রা মনে করেন এই কূপটিও দুর্গের মধ্যে অভিশপ্ত। তবে সোমেশ্বর মন্দিরে মূর্তি থাকলেও অন্য মন্দিরগুলিতে কোনো মূর্তি নেই। মূর্তি না থাকলেও ভাস্কর্যের দিক থেকে সবচেয়ে আকর্ষণীয় হল হলুদ পাথরের তৈরি গোপীনাথ মন্দির। সবচাইতে আশ্চর্যের বিষয়, ভানগড়ের এই দুর্গ এবং শহর অনেকাংশে ক্ষতিগ্রস্ত হলেও মন্দিরগুলি রয়েছে প্রায় অক্ষত, যা অবাক করে দিয়েছে প্রত্নতাত্ত্বিক বিভাগকে। এবং এখান থেকেই স্থানীয় মানুষদের বদ্ধ ধারণা হয়েছে সেই তান্ত্রিকের অভিশাপ সত্য। কিন্তু কে ছিল সেই তান্ত্রিক? কী ছিল তার অভিশাপ? আর কেনই বা সে পুরো শহরকে অভিশাপ দিয়েছিল?
চলুন জেনে নেওয়া যাক সেই গল্প। ভানগড় দুর্গের অস্বস্তি ঘিরে মূল গল্পটি হল রাজস্থানের সুন্দরী রাজকন্যা রত্নাবতীকে নিয়ে। বলা হয় রত্নাবতী এত সুন্দরী ছিলেন যে তার সৌন্দর্যের সামনে ম্লান হয়ে গিয়েছিল অপরূপ রাজস্থান। বলা হয় রাজকন্যা রত্নাবতীর এই সৌন্দর্যের পরেই এই কূপটি নাকি ধ্বংস হয়ে যায়। রাজকন্যা রত্নাবতীর পরিচয় এবং ভানগড় দুর্গের কূপের সাথে তার সংযোগ নিয়ে স্থানীয় নাগরিকদের মধ্যে দুটি তত্ত্ব ছড়িয়ে পড়েছে। প্রথম তত্ত্বটি হলো, বলা হয় রাজকন্যা রত্নাবতী ছিলেন রাজা মাধব সিংয়ের পুত্র ছত্র সিংয়ের কন্যা। সেই সময় রাজপুত পরিবারের রাজকন্যাদের মধ্যে রত্নাবতী ছিলেন সবচেয়ে সুন্দরী। তাই 18 বছর বয়সে পৌঁছানোর আগেই পার্শ্ববর্তী রাজ্যের রাজাদের কাছ থেকে রত্নার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। রত্নাবতীর বিয়ের প্রস্তুতি সহ সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই একদিন তার পথে এসে দাঁড়ায় এক কালো ছায়া। তার নাম তান্ত্রিক সিন্ধিয়া। এই সিন্ধিয়া কোনো সাধারণ তান্ত্রিক ছিল না। সে কালা জাদু এবং তন্ত্রমন্ত্রে পারদর্শী ছিল। তার চোখ ছিল খুবই তীক্ষ্ণ। তার মন্ত্রের শক্তিতে একজন বড় মানুষও বনে যেতে পারত দাস। তার জাদুকরী ক্ষমতা দিয়ে সে যে কারো ভাগ্য পরিবর্তন করতে পারত, তাই তাকে সকলেই এড়িয়ে চলত। এই তান্ত্রিক সিন্ধিয়ার খুব পছন্দ হয় রাজকন্যা রত্নাবতীকে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু রাজকন্যা তাকে প্রত্যাখ্যান করে। তখন তান্ত্রিক সিন্ধিয়া তাকে পাওয়ার জন্য অন্য পরিকল্পনা করে। সিন্ধিয়া জানত যে রাজকন্যা রত্নাবতী সর্বক্ষণ তাঁর কপালে একটি বিশেষ সুগন্ধি তেল ব্যবহার করেন, আর রাজকন্যার এক দাসী সেই তেল কিনতে বাজারে যেত। তান্ত্রিক সিন্ধিয়া সেই সুযোগের অপেক্ষায় ছিল। একদিন যখন দাসী বাজারে এলো, তখন সিন্ধিয়া সেই সুগন্ধি তেলের বোতলে তার কালা জাদু ব্যবহার করে। সিন্ধিয়ার বিশ্বাস ছিল সেই জাদুকরী সুগন্ধি তেল যখন রত্নাবতী ব্যবহার করবেন, তখন তিনি এতে সম্পূর্ণ আসক্ত হয়ে পড়বেন। কিন্তু সিন্ধিয়ার ভাগ্য ছিল অত্যন্ত খারাপ। তার এই গোপন চক্রান্তের কথা আগেই জানতে পেরে যায় রাজকুমারীর গুপ্তচরেরা, এবং তারা তৎক্ষণাৎ রাজকুমারীকে বিষয়টা জানিয়েও দেয়। সঙ্গে সঙ্গে রাজকুমারী রত্নাবতী সেই তেলের বোতলটা জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, আর সেই বোতলটা গিয়ে পড়ে একটা বড় পাথরের ওপর। যেহেতু সেই বোতলে ছিল জাদুকরী তেল, তাই বোতলটি পাথরে লেগে ভেঙে যেতেই সেখান থেকে সেই জাদু তেল বেরিয়ে পাথরের মধ্যে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে পাথরটি কাঁপতে থাকে, আর সেটি গড়াতে গড়াতে তান্ত্রিক সিন্ধিয়ার ওপর পড়ে এবং সেখানেই মারা যায় সিন্ধিয়া। কিন্তু মৃত্যুর মুহূর্তে তান্ত্রিক সিন্ধিয়া এই ভানগড় শহরকে এক ভয়ঙ্কর অভিশাপ দেয় যে এই দুর্গসহ শহর এবং শহরের সমস্ত বাসিন্দা ধ্বংস হয়ে যাবে এবং নতুন করে আর কেউ জন্মগ্রহণ করবে না। ইতিহাস অনুসারে এই অভিশাপের পর কয়েক বছরের মধ্যেই পার্শ্ববর্তী রাজ্যের একটি সেনাবাহিনী অপ্রত্যাশিতভাবে ভানগড় আক্রমণ করে। শুরু হয় ভয়ানক যুদ্ধ। সেই যুদ্ধে রাজকন্যা রত্নাবতীও নিহত হন। শহর ধ্বংস হয়ে যায় এবং বসবাসকারীরাও দুর্গের কাছ থেকে পালিয়ে যেতে শুরু করে। তাদের বদ্ধ ধারণা এসবই তান্ত্রিক সিন্ধিয়ার অভিশাপের কারণ। অস্ত্রের ঝনঝনানি, মানুষের আর্তনাদ এবং রক্তমাখা মন্দিরের দেয়ালগুলো যেন সেই অভিশাপের সাক্ষ্য বহন করে। কিন্তু এই ঘটনার পর কয়েকদিনের মধ্যেই স্থানীয়দের কাছ থেকে আরেকটি তত্ত্ব উঠে আসে, যা হলো দ্বিতীয় তত্ত্ব। তাতে বলা হয় যে রানী রত্নাবতী ভানগড়ের রাজকন্যা ছিলেন না, তিনি ছিলেন বিকানেরের রাজকন্যা এবং মাধো সিংয়ের রানী। রাজকন্যা রত্নাবতীর 18 বছর বয়স পূর্ণ হলে তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভানগড় দুর্গের রাজা মাধো সিং তাঁকে বিয়ের প্রস্তাব দেন। প্রথমে বিয়ের প্রস্তাবটি গ্রহণ করেননি রাজকন্যা রত্নাবতী, কিন্তু তারপর তিনি মাধো সিংকে তাঁর বিয়ের জন্য দুটি শর্ত দেন। প্রথম শর্ত, রাজাকে পশু হত্যা ত্যাগ করতে হবে, এবং দ্বিতীয় শর্ত, রানীকে এই দুর্গে একটি কৃষ্ণ মন্দির নির্মাণ করে দিতে হবে।
সেই শর্ত অনুসারে বিয়ের পর রাজা মাধো সিং দুর্গে একটি গোপীনাথের মন্দির নির্মাণ করেছিলেন, যা আজও ভানগড় দুর্গে রয়েছে। রানী রত্নাবতীর প্রাসাদটি ছিল একটি বৌদ্ধ মন্দিরের পাশে দুর্গের চতুর্থ তলায়। সেখানে একটি ঘরে একটি কালী মন্দির রয়েছে এবং তাতে কিছু বিশেষ চিহ্ন রয়েছে, যেখান থেকে ধারণা হয় যে এখানে কোনো তন্ত্র চর্চা হতো। এবং এই মন্দিরটি এমন একটি জায়গায় অবস্থিত যেখান থেকে চোখ মেললে ভানগড় শহরটি পুরো দেখা যায়। বলা হয় যে বিয়ের পর রানী রত্নাবতী নিজেই তন্ত্র সাধনা শুরু করেছিলেন, যে সাধনার শিক্ষক ছিলেন তান্ত্রিক সিন্ধিয়া। তন্ত্র সাধনা শেখানোর সময় তান্ত্রিক সিন্ধিয়া রানী রত্নাবতীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার জন্য নানা রকম চিন্তা ভাবনা শুরু করেন। একদিন তিনি দেখতে পান রাজকন্যা রত্নাবতীর জন্য আতর কিনতে বাজারে যাচ্ছে তার এক দাসী। সেই সুযোগকে কাজে লাগিয়ে আতরের শিশির ওপর তান্ত্রিক সিন্ধিয়া তার কালা জাদু প্রয়োগ করে, যাতে রানী তার বশীভূত হয়। কিন্তু রানী রত্নাবতী তান্ত্রিকের সেই কৌশল বুঝতে পেরে আতরের শিশিটি তৎক্ষণাৎ বাইরে ছুঁড়ে ফেলে দেন এবং সেটি একটি বিশাল পাথরের গায়ে লাগে আর তা থেকে রক্তক্ষরণ শুরু হয়। সেই পাথরে প্রাণ সঞ্চার হয় এবং সেটি তান্ত্রিকের দিকে এগিয়ে যেতে থাকে, আর সেই পাথরের আঘাতেই তান্ত্রিকের মৃত্যু হয়। মৃত্যুর আগে তান্ত্রিক সিন্ধিয়া এই পুরো শহরকে অভিশাপ দেয়। তান্ত্রিকের মৃত্যুর কয়েক বছরের মধ্যেই প্রতিবেশী রাজ্য আজবগড় ভানগড় আক্রমণ করে। দুই রাজ্যের মধ্যে প্রবল যুদ্ধ হয়। সেই যুদ্ধে রানী রত্নাবতী প্রাণ হারান। স্থানীয়দের অনেকে মনে করেন এই সম্পূর্ণ ঘটনার সঙ্গে তান্ত্রিক সিন্ধিয়ার অভিশাপ জড়িত এবং তারা ভয়ে দুর্গ ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। আর যারা থেকে যায় তাদের মনেও এই অভিশাপের ভয় বাসা বেঁধে থাকে, যার ফলে ভানগড়ের আকাশে বাতাসে রানী রত্নাবতী এবং তান্ত্রিক সিন্ধিয়ার গল্পই ভেসে বেড়ায়। কিন্তু এছাড়াও এই অভিশপ্ত দুর্গকে ঘিরে আছে আরও এক রহস্য এবং অভিশাপে ঘেরা অধ্যায়। সেটা হলো যোগী বালানাথের আশ্রম এবং তাঁর অভিশাপের কাহিনী। কিন্তু কে ছিলেন এই যোগী বালানাথ, আর কেনই বা তিনি এই শহরকে পুনরায় অভিশাপ দিয়েছিলেন? আসুন জেনে নেওয়া যাক সেই অন্ধকার অধ্যায়ের গল্প। শুধুমাত্র তান্ত্রিক সিন্ধিয়ার অভিশাপেই অভিশপ্ত এই ভানগড় তা কিন্তু কখনোই নয়। এর সঙ্গে জড়িত রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ভানগড় দুর্গ এবং শহর ধ্বংসের পর রাজা মাধো সিং রাজ্যটিকে নতুন করে নির্মাণ ও প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। বসবাসের জন্য মানুষজনকে ফিরিয়ে আনতে উদ্যোগী হন এবং তিনি এ বিষয়ে যোগী বালানাথের কাছ থেকে সিন্ধিয়ার অভিশাপের প্রতিকারের উপায় জানতে চান। তাতে যোগী বালানাথ সম্মত হয়ে বলেন, তুমি দুর্গ নতুন করে বানাও আর আমিও এই দুর্গে একটি আশ্রম বানাবো, তাতে অভিশাপের প্রভাব কিছুটা হলেও কমবে। কিন্তু একটা কথা মনে রেখো, দুর্গের চূড়া যেন আমার আশ্রমকে উচ্চতায় ছাড়িয়ে না যায়। দুর্গের ছায়া যেন আমার আশ্রমের ওপর না পড়ে, নতুবা সেই অভিশাপ দ্বিগুণ শক্তি নিয়ে এই নগরীর ওপর ফিরে আসবে। রাজা মাধো সিং যোগী বালানাথের এই শর্ত মেনে নিয়ে নতুন করে দুর্গের প্রতিষ্ঠা করেছিলেন। ফলে সেই সময়কালে এই ভানগড়ে নতুন করে কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু রাজা মাধো সিংহের মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা যোগী বালানাথের দেওয়া শর্তের কথা ভুলে গিয়ে দুর্গ এবং দুর্গের চূড়া বৃদ্ধি করতে থাকেন, যার ছায়া যোগী বালানাথের আশ্রমের উপর পড়ে এবং ঠিক সেই মুহূর্তেই এক অশুভ শক্তির গ্রাসে দুর্গটি ধ্বংসাবশেষে পরিণত হয়। শহরের মানুষ অসুস্থ হতে থাকে, অনেক মানুষের প্রাণহানি ঘটে। তারই পাশাপাশি শুরু হয় আর এক নতুন যুদ্ধ। সেই সময় থেকে আজ পর্যন্ত মানুষের মনের মধ্যে গেঁথে আছে অভিশাপের কারণেই ভানগড়ে এই সমস্ত ঘটনা ঘটে চলেছে। দিনের আলো নিভলেই এখানে প্রতিদিনই রাজকন্যা রত্নাবতীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, আর এই ভয়টাই ভানগড় থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখছে। কিন্তু তার মাঝেও একটা প্রশ্ন থেকেই যায়, এই ঘটনাগুলো আসলেই কি অভিশাপের ফল?
নাকি এটা কেবল মানুষের ভয় এবং কল্পনা দ্বারা সৃষ্ট একটি গল্প? এই শহর এবং দুর্গের পিছনে কি অন্য কোনো কারণ লুকিয়ে আছে? আসুন জেনে নেওয়া যাক, উন্মোচন করা যাক সেই রহস্যের পর্দা। ভানগড় একসময় রাজপুত শাসকদের শক্তি এবং রাজার গৌরবের প্রতীক ছিল এই দুর্গ। কিন্তু এটি কেবল একটি সুরক্ষিত দুর্গই শুধু ছিল না, এটি ছিল কল্পনার একটি শহর। রাজা মাধব সিংয়ের পর তার উত্তরসূরি ছত্র সিংয়ের সময়কাল পর্যন্ত এই শহরটি ছিল অত্যন্ত সমৃদ্ধশালী এবং সৌন্দর্যশালী। কিন্তু 1630 সালে ছত্র সিংয়ের মৃত্যুর পর ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায় এই শহর। 18 শতকে যখন দ্বিতীয় জয় সিং দখল করেন আমিরের শাসনভার, তখন থেকেই আরও পতন ঘটতে থাকে ভানগড়ের। কিন্তু ভানগড়ের আসল ধ্বংসের কারণ ছিল ভিন্ন, এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যাকে বলা হয় চালিসা আকাল। 1780 সালে ভয়াবহ এল নিনোর প্রভাবে ডুবে যায় পুরো রাজস্থান। সেই বছরে অপ্রত্যাশিত দুর্যোগে হঠাৎ করেই কমে যায় রাজস্থানের তাপমাত্রা, বন্ধ হয়ে যায় বর্ষাকাল। পরবর্তীতে 4 বছর ধরে বিন্দুমাত্র বৃষ্টি না হওয়ায় শুরু হয় ভয়াবহ খরা, যা চরমে পৌঁছয় 1783 সালে। উর্বর জমি রূপান্তরিত হয় অনুর্বর মরুভূমিতে। শুরু হয় তীব্র খাদ্য সংকট, আর এর পাশাপাশি শুরু হয় রাজস্থানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় চালিসা আকাল। সেটি ছিল এক ভয়াবহ দুর্ভিক্ষ। 1784 সালে পুরো রাজস্থান জুড়ে দেখা যায় প্লেগের মতো এক মারাত্মক মহামারী। এটি ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহর সর্বত্র। এই সমস্ত বিপর্যয়গুলি সবচাইতে বেশি আঘাত হেনেছিল ভানগড়ে। খাবারের জন্য, জলের জন্য একে একে মানুষ ছাড়তে লাগলো শহর, আর এইভাবেই নিষ্প্রাণ হয়ে পড়ে ভানগড়। এবং এক সময় এই প্রাণবন্ত রাজ্যটি রূপান্তরিত হয় ধ্বংসাবশেষে। সে কারণেই পরিবেশবিদরা বলেন ভানগড় ধ্বংসের মূল কারণ কোনো অভিশাপ নয়, শুধু মহামারীও নয়। কারণ ছিল জল ও বাতাসের কারণে সৃষ্ট খরা এবং জলবায়ুর বিরাট বিপর্যয়। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে তান্ত্রিকের অভিশাপের গল্পটি এতটাই মিশে গেছে যে এটি মানুষের কাছে আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। মানুষের মনে ভানগড়ের এই সমস্ত ভৌতিক গল্প চেপে বসা এবং ভানগড়ের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে বারবার বিজ্ঞানীরা উত্তর খোঁজার চেষ্টা করেছেন। রাতে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ক্ষতিগ্রস্ত হওয়া, হারিয়ে যাওয়া, অদ্ভুত সব শব্দ শুনতে পাওয়া, অজানা সবুজ আলো দেখা অথবা হঠাৎ শীতলতা অনুভব করা, এই সব কিছুর পেছনে কি আসলেই কোনো অশরীরী শক্তি কাজ করে, নাকি রয়েছে প্রকৃতিরই কোনো লুকোনো বিজ্ঞান? আসুন ঘটনাগুলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে একে একে বিশ্লেষণ করে নেওয়া যাক। শব্দের অনুরণন। বিজ্ঞানীরা বলছেন যে সম্পূর্ণ জনশূন্য এবং জনবসতি অঞ্চলে মানুষের মস্তিষ্ক অতি সতর্ক অবস্থায় চলে যায়। তখন খুব ছোট শব্দকেও জোরে এবং তীব্র বলে মনে হয়। ভানগড়ের ধ্বংসাবশেষ, ফাঁকা করিডর এবং পাথরের কাঠামো বাতাসের প্রভাবকে এমনভাবে প্রতিফলিত করে যে সেখানে এক ধরনের শারীরিক অনুরণন তৈরি হয়, যাকে শব্দ অনুরণন বলে। বাতাস যখন একটি ফাঁকা ঘরের মধ্যে প্রবেশ করে তখন সেই সময় বাতাসের যে শব্দ তৈরি হয় তাতে প্রায়শই অনেকের মনে হয় কানে কেউ শীষ দিচ্ছে অথবা কোনো মহিলা চিৎকার করছে। এই বাতাসের শব্দগুলোকেই মানুষ অশরীরী শক্তির উপস্থিতি ভেবে ভুল করে। বিজ্ঞানীদের মতে ভানগড় এলাকায় ইনফ্রাসাউন্ড বা অজানা তরঙ্গ থাকতে পারে, যা মানুষ শুনতে পায় না কিন্তু শরীর অনুভব করতে পারে। আর সে কারণেই যখন কোনো ব্যক্তি এই অভিজ্ঞতার সম্মুখীন হন তখন এই ইনফ্রাসাউন্ডে বাতাসের উপস্থিতিকেই মানুষ অশরীরী শক্তির উপস্থিতি ভেবে ভুল করেন এবং ভয় করেন। আবার এই ধরনের পরিত্যক্ত এবং নির্জন জায়গায় কিছু বায়োলুমিনেসেন্ট মাশরুম জন্মায়,
যা অন্ধকারে নিজে থেকেই আলো বিকিরণ করতে পারে। এই প্রজাতির মধ্যে অন্যতম হল ওমফালোটাস নিডিফর্মিস, যাকে বলা হয় ভুতুড়ে মাশরুম। অত্যন্ত বিষাক্ত এই মাশরুমে লুসিফেরিন নামক একটি রাসায়নিক উপাদান থাকে, যা লুসিফার নামক উৎসেচকের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে। এই রাসায়নিক প্রক্রিয়ার ফলে মাশরুমটি অন্ধকারে একটি উজ্জ্বল সবুজ আলো তৈরি করে, যা দেখতে রেডিয়ামের মতো। আর তা যখন মানুষের চোখে পড়ে তখন ভৌতিক শক্তির উপস্থিতি বলে মানুষ ভুল করে। না, কোনো ভুতুড়ে শক্তি নয়, আসল শক্তি হলো প্রাকৃতিক বিজ্ঞানের, আর সেটি হলো ভুতুড়ে মাশরুমের ফ্লুরোসেন্স। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং ডিভাইস ক্ষতিগ্রস্ত হওয়া। রাতে ভানগড়ে প্রবেশ করলে ফোন, ক্যামেরা বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বন্ধ হয়ে যায়। এ বিষয়ে বিজ্ঞানের সম্ভাব্য যুক্তি হল ইলেকট্রোম্যাগনেটিকের ক্ষেত্রে পুরাতন পাথর এবং ধুলো প্রায়শই ইএমএফ দ্বারা সৃষ্ট হয়, যা ধ্বংস করতে পারে ইলেকট্রনিক ডিভাইস। আবার একই সাথে উচ্চ মাত্রার ইএমএফ মানুষের মস্তিষ্ক এবং শরীরকে প্রভাবিত করতে পারে, যার ফলে একটি অস্বাভাবিক এবং অলৌকিক অভিজ্ঞতাও তৈরি হতে পারে। মনোবিজ্ঞানীদের মতে যে ব্যক্তি আগে থেকেই বিশ্বাস করে যে এই জায়গাটি একটি ভুতুড়ে জায়গা, সে এই বিশ্বাসের ফলে অন্ধও হয়ে যায়। অন্যদিকে আর একজন ব্যক্তি যে মনে করে ভূত নেই, সে তখন ওই বিশ্বাস থেকে তার ইচ্ছামতো অভিজ্ঞতা লাভ করে। ফলস্বরূপ তার অভিজ্ঞতা আরও তীব্র হয়ে ওঠে এবং ভূতও তখন অদৃশ্য হয়ে যায়। ভারতের সবচেয়ে বিখ্যাত প্যারানর্মাল তদন্তকারী গৌরব তিওয়ারিও ভানগড় দুর্গে তদন্তে নেমেছিলেন। গৌরব তিওয়ারি তাঁর নাইট ভিশন ক্যামেরা, ইলেকট্রনিক ভয়েস রেকর্ডার এবং থার্মাল ইমেজিং ডিভাইস নিয়ে ভানগড় দুর্গে রাত কাটিয়েছিলেন। কিন্তু সেই রাতে ভানগড়ে তিনি কোনো ভূত খুঁজে পাননি। হ্যাঁ, ভানগড়ে ভূত আছে কি নেই এই দাবির সমর্থনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ভূত থাকা সম্ভব অসম্ভব এই অনিশ্চয়তাকে ঘিরে তৈরি হয়েছে এক নতুন বাস্তবতা। ভানগড়ের এই ভয়কে ঘিরেই শুরু হয়েছে এক বিশাল ব্যবসা। ভানগড়কে ঘিরে সোশ্যাল মিডিয়ার প্রচার এখন তুঙ্গে। এখন চলুন দেখা যাক ভানগড়ের রহস্যময় ব্যবসাটি কেমন চলছে। ভানগড়ের প্রাচীন এই দুর্গকে ঘিরে মিশে রয়েছে ভয়, রহস্য এবং ইতিহাস। ভারতীয় গোয়েন্দা বিভাগ দুর্গের বাইরে স্পষ্ট সতর্কতা জারি করেছে। সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের আগে দুর্গে প্রবেশ নিষিদ্ধ। ভানগড় আজ শুধুমাত্র ঐতিহাসিক নিদর্শন নয়, এটি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যময় দুর্গ। আর তাকে ঘিরেই শুরু হয়েছে নতুন ব্যবসা, ডার্ক ট্যুরিজম। পর্যটকেরা দিনের বেলায় কেউ আসেন দুর্গের রহস্যময় প্রকৃতি দেখতে, কেউ আসেন ভয়ের আস্বাদ গ্রহণ করতে, আর তারই মাঝে জমে উঠেছে স্থানীয় মানুষদের ব্যবসা। বলা যেতে পারে ভানগড়ের ভয়ই হলো মানুষের আয়ের উৎস। কিন্তু ভারতীয় গোয়েন্দা বিভাগ এই দুর্গকে শুধুমাত্র অভিশপ্ত দুর্গ হিসেবেই না দেখে বরং এটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ও প্রমাণ হিসেবেও দেখার চেষ্টা করছেন। কিন্তু মানুষের জোরালো ভয় এবং গুজবের কাছে তাদের প্রচেষ্টা এখনও খুব একটা সফল হয়নি। স্থানীয় মানুষেরা মনে করেন ভানগড় শুধুমাত্র ইতিহাস নয়, ভয় এবং বিশ্বাসকে নিয়ে একসাথে বাস করার নাম ভানগড়। অবশ্যই প্রশ্ন জাগে, তাহলে ভানগড়ের আসল সত্যটা কী? যদি আপনি কোনো বিজ্ঞানীকে জিজ্ঞাসা করেন, তিনি বলবেন যে এসবই বাতাস, শব্দ আর মানুষের ভয়ের ফল। কিন্তু ইতিহাসবিদদের কাছে এই প্রশ্নের উত্তর একটু ভিন্ন। তাঁদের কাছে খরা, বন্যা এবং মহামারীতে বিধ্বস্ত হয়ে যাওয়া একটি শহর। কিন্তু ভানগড়ের সেই প্রকৃত ইতিহাস আজ অনেকটাই হারিয়ে গিয়েছে লোককাহিনীর ছায়ায়। আর যদি আপনি কোনো স্থানীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, তিনি হয়তো চুপি চুপি বলবেন, রাতে এসো না, এখানে এমন কেউ আছে যে এখনও জেগে থাকে।
আর হয়তো এটাই ভানগড়ের সবচেয়ে বড় রহস্য, যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে না বা ইতিহাস দিয়ে পরিমাপ করা যায় না। কিন্তু সত্য যাই হোক না কেন, ভয়, কুসংস্কার এবং বিজ্ঞানের মধ্যে এই লড়াইটাই এখনো বাঁচিয়ে রেখেছে ভানগড়কে। এই দুর্গের ভাঙা প্রাচীর এবং জনশূন্য পথ ঐতিহাসিক এবং লোককাহিনীর সীমারেখা মুছে দিয়ে ভারতের এক চিরন্তন রহস্যের রূপ নিয়েছে, যার নাম ভানগড়। ভানগড় নিয়ে গবেষণার শেষ নেই। সে যাই হোক, তবে এটা সত্য, স্থানীয় বাসিন্দাদের কথায় ভানগড় দুর্গের ভেতরে বন্যপ্রাণীদের আনাগোনা আছে। তাই নিরাপত্তার কারণেই সন্ধ্যায় বন্ধ হয়ে যায় ভানগড়। আপনাদের মধ্যে কেউ কি আগে কখনো ভানগড় গেছেন? যদি গিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে দেখা হবে শীঘ্রই। নমস্কার।